শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম। অনলাইন শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় মনোবিজ্ঞানের বিষয়ভিত্তিক ক্লাসের আজকে আমরা যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হলো বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার, অর্থাৎ আচরণের জৈবিক ভিত্তি, আর তার অন্তর্গত সন্নিকর্ষ বা ফ্ল্যাশ এবং রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্তী ক্রিয়া। তোমরা ইতিপূর্বে জেনেছ স্পষ্টভাবে যে মনোবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হল আচরণ বা বিহেভিয়ার, এবং সেই আচরণ কি সেটাও তোমরা জানো, যে উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রতিক্রিয়া করা সেটা হলো তার আচরণ। অর্থাৎ বাহ্যিক যে কোনো বস্তু, বিষয়, ঘটনা বা অভ্যন্তরীণ কোনো বিষয় দ্বারা প্রাণী যখন উদ্দীপিত হয়, সেই উদ্দীপনার ফলে পরিস্থিতিতে যে রিয়াকশন করে, প্রতিক্রিয়া করে, সেটাই হলো ব্যক্তির আচরণ। আর মানুষের গোটা জীবনটাই আচরণের সংস্কৃতি। অর্থাৎ আমরা প্রতিনিয়ত অসংখ্য আচরণ করে চলেছি। সারা জীবন যদি আমি বলি, জীবন ব্যক্তি মৃত্যু পর্যন্ত আমরা এই আচরণের মধ্যে দিয়েই যাচ্ছি। আর সেই আচরণ নিয়ে একটা স্পষ্ট আলোচনার ক্ষেত্র, আচরণ নিয়ে, আচরণের ধরন, আচরণের প্যাটার্ন, আচরণের বৈশিষ্ট্য, আচরণের পৃথকীকরণ, আচরণের সাথে অন্যান্য জিনিসের সম্পর্ক, আচরণ কিভাবে সংযুক্ত হয়, আচরণ সম্পর্কে পূর্বানুমান করার ক্ষমতা ইত্যাদি বিস্তারিত লক্ষ্য উদ্দেশ্য হল মনোবিজ্ঞান পাঠের প্রধান। অর্থাৎ মনোবিজ্ঞান জ্ঞান আমরা কাজে লাগাবো মানুষের এই আচরণ সম্পর্কে জানার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই আচরণের সার্বিক দিক কিন্তু মনোবিজ্ঞানের সাথে সৃজনশীল পদে জানা দরকার। সেসব আজকে আলোচ্য বিষয়ে আমরা দেখেছি কি আচরণের জৈবিক ভিত্তি, সন্নিকর্ষ প্রতিবর্তী ক্রিয়া। অর্থাৎ এই আচরণ যে যেটা অবজার্ভ করা যায়, দেখা যায় যে আচরণ, এর পিছনে ভিতরে মানুষের শারীরিক বা জৈবিক প্রক্রিয়া কিভাবে জড়িত রয়েছে সেটা আমরা আজকে দেখব। খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার এই শরীর, আমার এই জৈবিক প্রক্রিয়া কিভাবে আমার বিহেভিয়ারকে প্রভাবিত করে বা কিভাবে জড়িত, ইন্টারকানেক্টেড, সেটা জানার জন্য আমাদের যে জিনিসটা জানার দরকার সেটা হলো আমাদের এই জৈবিক ভিত্তি। অর্থাৎ মানুষের শরীরের বা মানুষের জৈবিক প্রক্রিয়ার যে অংশটা আচরণের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই অংশটার নাম হলো স্নায়ুতন্ত্র বা আমরা বলি নার্ভাস সিস্টেম। অর্থাৎ এই মানুষের শরীর অসংখ্য, মানুষের শরীরের গঠনটা জটিল এবং বৈচিত্র্যময়। মানুষ বা প্রাণীর শরীরের গঠন জটিল, বৈচিত্র্যময়। আর সেই মানুষের শরীরের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সেল বা কোষের সমন্বয় গঠিত। অর্থাৎ এই মানুষের শরীরের ক্ষুদ্রতম এককের নাম হলো সেল বা কোষ। এই কোষ ক্ষুদ্রতম একক হওয়ার কারণ হলো প্রত্যেকটা কোষ জীবনের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি বিলিয়ন বিলিয়ন কোষ নিয়ে মানুষের শরীর গঠিত। ইন্ডিভিজুয়ালি একটা কোষ জীবনের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাই কোষকেই প্রাণীদেহের বা মানুষের যে সবচেয়ে ক্ষুদ্রতম একক বলা হয়। এই কোষ আবার বিভিন্ন ধরনের উপাদান দেওয়া গঠিত। এই কোষের আবার বিভিন্ন বিভাগ রয়েছে। আমরা জানি দেহ কোষ, যৌন কোষ, এবং এই যৌন কোষের মধ্যে রয়েছে ক্রোমোসোম, জেনেটিক্যাল জিন, যা আমাদের বংশ পরম্পরায় আমরা পেয়ে থাকি পূর্বপুরুষ থেকে। এসব পূর্ববর্তী ক্লাসে আমরা জেনেছি। আমাদের আজ শুধু সেই আলোচ্য বিষয়ে নার্ভাস সিস্টেমে যাওয়ার জন্য আমরা যেটা বলতে পারবো যে প্রাণীদেহের ক্ষুদ্রতম একক হলো কোষ। এই কোষ কতগুলো কোষ আবার একত্রে একই ধরনের কাজ সম্পূর্ণ করার জন্য যেটা তৈরি করে সেটা হলো টিস্যু বা কলা। যেমন আমাদের মাংসপেশি একটা টিস্যু, আমাদের মগজ একটা টিস্যু। আবার কতগুলো টিস্যু একত্রে সন্নিবিষ্ট হয়ে আরো জটিল গুরুত্বপূর্ণ ফাংশন বা কার্যক্রম করার জন্য তৈরি করে অর্গান। যেমন আমাদের হাত, পা, মস্তিষ্ক একটা অর্গান। আবার এই মানব শরীরে কতগুলো অর্গান আরো জটিল কার্য সম্পাদন করার জন্য সম্মিলিতভাবে একই ধরনের কাজ সম্পাদন করে, তখন তাকে বলে সিস্টেম বা তন্ত্র। আমাদের শরীরে এরকম বেশ কয়েকগুলো তন্ত্র রয়েছে, যেমন পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, প্রজনন তন্ত্র, রক্ত সঞ্চালন তন্ত্র। আর একটা গুরুত্বপূর্ণ তন্ত্র সেটা হলো নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। আমাদের আচরণের সাথে, বিহেভিয়ারের সাথে মানুষের শরীরের এই গুরুত্বপূর্ণ তন্ত্র, যেটাকে আমরা বলছি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, কতভাবে জড়িত।
এই সিস্টেম আমাদের আচরণের ভিতরে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। অর্থাৎ যে আচরণ আমরা বাইরে থেকে দেখি আর ইনারে অভ্যন্তরে যা সংঘটিত হয়ে থাকে, যার মাধ্যমে আমরা এই বাহ্যিক আচরণ করতে পারি, সেটাই কিন্তু এই স্নায়ুতন্ত্র। তাহলে খুব গুরুত্বপূর্ণ দিক এই স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর হল প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই দুই ধরনের স্নায়ুতন্ত্রই মানুষের আচরণের সাথে সম্পৃক্ত। আমরা যেমন দেখলাম জীবদেহের ক্ষুদ্রতম একক কোষ, ঠিক তেমনি এই স্নায়ুতন্ত্রের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম এককের নাম হল নিউরন বা স্নায়ু কোষ। এই স্নায়ু কোষ এক একটা স্নায়ুতন্ত্রের শত শত বা বিলিয়ন বিলিয়ন স্নায়ু কোষ থাকে, দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়। প্রত্যেকটা স্নায়ু কোষের সাথে আরেকটা স্নায়ুতন্ত্রের সংযোগ থাকে। আমরা সেটা এখন দেখব, সন্নিকর্ষ কাকে বলে। স্নায়ুতন্ত্রের মধ্যে স্নায়ু কোষ যে রয়েছে, সেই কোষগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত। একটা স্নায়ু কোষের গ্রহণ মুখ এবং আরেকটা স্নায়ু কোষের প্রান্ত মুখ, এই দুটো সংযোগের স্থলকে বলা হয় সন্নিকর্ষ বা সাইনাস। অর্থাৎ বাহ্যিক বস্তু থেকে যখন আমরা উদ্দীপনা গ্রহণ করি, সেই উদ্দীপনা অন্তর্মুখী স্নায়ু প্রবাহের মাধ্যমে মাংসপেশী এবং তারপরে আরো অন্তর্মুখী স্নায়ু প্রবাহের মধ্যে মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুতন্ত্রের নির্দিষ্ট জায়গায় যে সেলকে ভাইব্রেট করে, স্নায়ুকোষকে ভাইব্রেট করে, তারপরে ওখান থেকে নির্দেশনা আসলে আমরা প্রতিক্রিয়া করি, আচরণ করি। যেমন আমার এই কোষের উপরে যদি কোনো মাছি বা মৌমাছি বা কোনো মশা কামড় দেয়, আমরা কিন্তু মশা হলে বুঝতে পারি, চল দিই, মাছ হলে তাকে তাড়িয়ে দেয়। এইসব যে সিদ্ধান্তগুলো মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের এই মাছি বসার পরে অন্তর্বাহী স্নায়ু প্রবাহের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় এই স্পর্শের জন্য মস্তিষ্কের নির্দিষ্ট জায়গায় রয়েছে, সেখানে সেলগুলো ভাইব্রেট হচ্ছে, সেখানে আবার সংযোজন, বিয়োজন, সেখানে আবার লিবারেশন বা পার্থক্যকরণ, পৃথকীকরণ, বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত আসে যে এটা মশা, আমাকে ওকে মারতে হবে, না হলেও আমার খাবার দেওয়া শুরু করে, কিংবা মাছি তাড়িয়ে দিতে হবে, কিংবা অন্য কারো স্পর্শ, যেটা আমরা বুঝতে পারি। আসলে সেই অনুযায়ী আমরা বিহেভিয়ার করি। তাহলে উদ্দীপনা অন্তর্ভুক্তি স্নায়ু প্রবাহের মধ্যে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের নির্দিষ্ট জায়গায় পৌঁছাচ্ছে, সেখান থেকে বার্তা নিয়ে আবার বহির্মুখী স্নায়ু প্রবাহের মাধ্যমে মাংসপেশীকে উদ্দীপিত করছে এবং তার ভিতরে আমরা আচরণ করছি। স্নায়ুতন্ত্রের ভিতরে যে অসংখ্য স্নায়ু কোষ রয়েছে, সেই স্নায়ু কোষেরগুলো একটা আরেকটার সাথে সংযুক্ত রয়েছে, কিন্তু তার মধ্যবর্তী একটা জায়গায় সমুদ্রে ফাঁক রয়েছে। কিন্তু স্নায়ু প্রবাহ ওই ফাঁকটুকু অবাধ করে আরেকটাতে প্রবাহমান করে উদ্দীপনা। এই যে একটা স্নায়ু কোষের প্রান্ত মুখ আর একটা গ্রহণমুখের যে সংযোগের স্থল, এটাকে সন্নিকর্ষ বা স্ন্যাপ বা স্নায়ু সন্ধি বলা হয়। এই স্নায়ু সন্ধি স্নায়ু তন্ত্রের মধ্যে অসংখ্য স্নায়ু সন্ধি রয়েছে। এই স্নায়ু সন্ধির মাধ্যমেই আসলে এই উদ্দীপনাগুলো একটার সাথে আরেকটা আদান প্রদান করে থাকে। সেজন্য আমাদের এই সন্নিকর্ষমূলক আমাদের উদ্দীপনা যেগুলো স্নায়ুতন্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রেরিত এবং গৃহীত হচ্ছে, সেটা একটা সন্নিকর্ষমূলক বলা হয়ে থাকে। এই সন্নিকর্ষটার প্রধান কথা হলো যে আমাদের স্নায়ুতন্ত্রের যে সেলগুলো রয়েছে বা স্নায়ু কোষ রয়েছে, সেই স্নায়ু কোষগুলো একখানে একাধিক বহু বিলিয়ন বিলিয়ন স্নায়ু কোষ দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত এবং প্রত্যেকটা স্নায়ু কোষের সাথে একটা সংযোগ রয়েছে। এই সংযোগের স্থলকেই বলা হচ্ছে সন্নিকর্ষ। অর্থাৎ উদ্দীপনা যখন একটা স্নায়ু কোষ থেকে আরেকটা স্নায়ু শাখায় প্রেরণ হয়, মধ্যিখানের ফাঁকটুকু সে অভারতম করে লাভ দিয়ে অন্য স্নায়ু প্রবাহ অন্য স্নায়ু কোষ প্রেরণ করে, সেখান থেকে আবার এইভাবে নির্দিষ্ট জায়গায় যে তথ্যগুলো পৌঁছায়, সেখান থেকে আবার সিদ্ধান্ত নিয়ে মাংসপেশীকে উদ্যুক্ত করে আমরা সেখানে আক্রমণ করি। এই সন্নিকর্ষের মূলত তার উদ্দীপনা পরিবহনের ধরনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করে থাকে। একটা হলো ইলেকট্রিক্যাল সাইনাস, আর একটা হলো কেমিক্যাল সাইনাস, অর্থাৎ বৈদ্যুতিক সন্নিকর্ষ, আর একটা হলো রাসায়নিক সন্নিকর্ষ। আর গঠনের ভিত্তিতে আবার এই সন্নিকর্ষকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে নাম দেওয়া হয়েছে এক্সোসোমেটিক সন্নিকর্ষ, আর হলো এক্সোডেন্ড্রিক সন্নিকর্ষ। এখন আমরা দেখব ইলেকট্রিক্যাল সন্নিকর্ষ কাকে বলে। ইলেকট্রিক্যাল সন্নিকর্ষ
যেটাকে আমরা বলবো সেটার নাম হলো বৈদ্যুতিক সন্নিকর্ষের সন্নিকর্ষ পূর্ব স্নায়ু কোষ এবং সন্নিকর্ষ পরবর্তী স্নায়ু কোষ, অর্থাৎ সন্নিকর্ষ পূর্ববর্তী স্নায়ু কোষ এবং সন্নিকর্ষ পরবর্তী স্নায়ু কোষ, এই দুটোর মধ্যবর্তী যে বিভক্ত এবং ফাঁকযুক্ত সংযোগ, এর মধ্যে পরস্পর শারীরবৃত্তীয় ধারাবাহিকতা রক্ষা করে করে, অর্থাৎ এর ফলে বৈদ্যুতিক আয়নের সরাসরি বিনিময় সংযোগ হয় একটা স্থানের সাথে আরেক স্থানের সাথে, এবং এর মাধ্যমে যে উদ্দীপনা প্রেরিত হয় একটা শরীর আরেকটা শরীরে খুব দ্রুত সংঘটিত হয়। যেমন আমাদের হৃৎপিণ্ড ক্রিয়া, আমাদের চোখের যে স্নায়ু কোষগুলো রয়েছে সেখানে যে সন্নিকর্ষগুলো রয়েছে সেই সন্নিকর্ষগুলো মূলত এই বৈদ্যুতিক সন্নিকর্ষ। এর বাইরে শরীরের ম্যাক্সিমাম স্নায়ুতন্ত্রের মধ্যে যে সন্নিকর্ষ বা স্ন্যাপ বা স্নায়ু সন্ধি রয়েছে তার ম্যাক্সিমাম স্নায়ু সন্ধি হল রাসায়নিক স্নায়ু সন্ধি বা কেমিক্যাল স্ন্যাপ। এই কেমিক্যাল স্ন্যাপসকে বলা হয় যে সন্নিকর্ষ পূর্ববর্তী স্নায়ু কোষ এবং সন্নিকর্ষ পরবর্তী স্নায়ু কোষের মধ্যে যে সংযোগের যে স্বাস্থ্যটি থাকে সেটা রাসায়নিক সংযোগ বা রাসায়নিক পরিবাহক নিশ্চিত হয় তার মধ্যে দিয়ে। অর্থাৎ তোমাদের আমরা বলি যে কেমিক্যাল সাইনাস বা কেমিক্যাল বা রাসায়নিক স্নায়ু সন্ধি কাকে বলছে? আমরা বলেছি যে আমাদের স্নায়ু সন্ধি স্নায়ু অন্তরিস্তরে অসংখ্য স্নায়ু সন্ধি রয়েছে। সেই স্নায়ু সন্ধি তার আকৃতি তার পরিবহনের ধরন অনুযায়ী আমরা ভাগ করতে পারছি দুই ভাগে। একটা বললাম একটু আগে যেটা হলো বৈদ্যুতিক সন্নিকর্ষ, আরেকটা হলো রাসায়নিক সন্নিকর্ষ। এই রাসায়নিক সন্নিকর্ষের অবদান হলো যে সন্নিকর্ষ পূর্ববর্তী স্নায়ু কোষ এবং সন্নিকর্ষ পরবর্তী স্নায়ু কোষের মধ্যবর্তী যে সংযোগ স্থায়ী সংযোগের মধ্যে সামান্য ফাঁক থাকে, সেই ফাঁকটুকুর মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়া নিশ্চিত হয়, যেটাকে আমরা এর আগে বলেছি নিউরোট্রান্সমিটার। এই রাসায়নিক প্রক্রিয়া নিশ্চিতের মাধ্যমে উদ্দীপনা বা যেটা একটা সেল থেকে বা একটা স্নায়ু কোষ থেকে আসছে সেটা আসতে স্নায়ু কোষের খুব দ্রুত প্রেরিত হয়। সেই কারণে এটাকে কেমিক্যাল বা রাসায়নিক সন্নিকর্ষ বলা হয়। রাসায়নিক কারণ রাসায়নিক পরিবাহক নিশ্চিত হচ্ছে এবং তার মধ্যে সন্নিকর্ষ পরবর্তী সন্নিকর্ষে পৌঁছে যাচ্ছে উদ্দীপনা, ফলে স্নায়ু উদ্দীপনার পরিবর্তন হয়। প্রাণীদের অধিকাংশই সন্নিকর্ষে কিন্তু এই রাসায়নিক সন্নিকর্ষ। এই ধরনের সন্নিকর্ষে স্নায়বিক উদ্দীপনা পরিবহনের দেরিত সময় বৈদ্যুতিক সন্নিকর্ষের তুলনায় একটু বেশি লাগে। অর্থাৎ ইলেকট্রিক্যাল সাইনাসের সময় যত দ্রুত উদ্দীপনা একটা থেকে আরেকটা চলে যাচ্ছে, এই রাসায়নিক সন্নিকর্ষের ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। আর আমরা একটু করে বললাম যে গঠন অনুসারে আমাদের এই স্ন্যাপ বা সন্নিকর্ষকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো এক্সোসোম্যাটিক সন্নিকর্ষ। এক্সোসোম্যাটিক সন্নিকর্ষ যেটাকে আমরা বলবো যে সন্নিকর্ষের স্নায়ু কোষের একটা স্নায়ু কোষের এক্সন এবং অপর একটা স্নায়ু কোষের কোষ দেহ, এই দুটো সংযোগে যখন সন্নিকর্ষ সংঘটিত হচ্ছে তখন আমরা নাম দিচ্ছি এক্সোসোম্যাটিক সন্নিকর্ষ। আর এক্সোডেন্ড্রাইট সন্নিকর্ষটা হলো যখন একটি স্নায়ু কোষের এক্সন এবং অপর একটি স্নায়ু কোষের ডেন্ড্রাইটের মধ্যে যে সংযোগ সন্নিকর্ষ হচ্ছে সেটাকে আমরা নাম দিচ্ছি এক্সোডেন্ড্রাইট সন্নিকর্ষ। তাহলে আমরা দেখলাম সন্নিকর্ষ সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট। আমরা বলেছি যে আমাদের স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম এককের নাম হলো স্নায়ু কোষ, আর এই স্নায়ু কোষ বিলিয়ন বিলিয়ন স্নায়ু কোষ থেকে আমাদের স্নায়ুতন্ত্র গঠিত এবং এই স্নায়ু কোষের মধ্যে অসংখ্য সন্নিকর্ষ বা স্নায়ু সন্ধি রয়েছে। স্নায়ু সন্ধি মানে একটা স্নায়ু কোষের গ্রহণ এবং একটা স্নায়ু কোষের প্রান্ত মুখে যে সংযোগের স্থল, সেই সংযোগকেই বলা হচ্ছে স্নায়ু সন্ধি। এই সংযোগের মাধ্যমে উদ্দীপনা একে অপরের মধ্যে পড়ে যাচ্ছে, আবার চলে যায় এবং দ্রুত বিদ্যুৎ বেগে সেটা প্রভাবিত হয়। আমরা সেটা একটু আগে বলেছি আকৃতি ধরন অনুযায়ী আমরা আমাদের সামনে আলাপ করেছি যে ইলেকট্রিক্যাল সাইনাস বা বৈদ্যুতিক সন্নিকর্ষ, কেমিক্যাল সাইনাস বা রাসায়নিক সন্নিকর্ষ, এবং গঠনের অনুসারে আমরা তোমাদেরকে জানিয়েছি যে আরো দিন ভাগে আমাদের এই সন্নিকর্ষতে ভাগ করে থাকে। একটা হলো এক্সোসোম্যাটিক সাইনাস, আর হলো এক্সোডেন্ড্রাইট সাইনাস বা এক্সোসোম্যাটিক সন্নিকর্ষ, এক্সোডেন্ড্রাইট সন্নিকর্ষ, এই দুই প্রকার। এরপরে আমরা দেখবো আসলে এই এক্সোনের এই সন্নিকর্ষে বা স্নায়ু সন্ধির কাজটা সেটাকে আমরা তোমাদের সাথে আলোচনা করেছি পরে। মূলত প্রধান কাজ হলো উদ্দীপনাগুলো এই স্নায়ু কোষের মাধ্যমে আরেকটা স্নায়ুর সঙ্গে প্রেরণ করা এবং গ্রহণ করা, আদান প্রদান করা হচ্ছে উদ্দীপনার আদান প্রদান করা। অর্থাৎ
একটা স্নায়ু কোষের প্রান্ত ভাগ দিয়ে যখন স্নায়ু প্রবাহ প্রবাহিত হয় তখন তার প্রান্ত গুচ্ছগুলো বৈদ্যুতিক চার্জ হয়ে যায়। এই বৈদ্যুতিক চার্জ যখন হয়ে যায় তখন অপর একটি স্নায়ু কোষের ডেনড্রাইটের চার্জ তৈরি হয়ে একটা বৈদ্যুতিক বিভব তৈরি হয়। এই বৈদ্যুতিক বিভবের ফলে কি তৈরি হচ্ছে যে একটা স্নায়ু কোষের থেকে চার্জ তৈরি হয়ে আরেকটা স্নায়ু কোষের ডেনড্রাইটের মধ্যে যে চার্জ তৈরি হচ্ছে, যে বিভব তৈরি হচ্ছে, এই বিভব সৃষ্টি হওয়ার ফলে সন্নিকোষের যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, এই বিভবটা তৈরি হওয়ার ফলে সাথে সাথে সন্নিকোষের ফাঁকা স্থানে কতগুলো বৈদ্যুতিক রাসায়নিক কণিকা উপস্থিত হয়। অর্থাৎ যখন একটা স্নায়ু কোষের প্রান্তদেশের বৈদ্যুতিক চার্জ হচ্ছে, চার্জ হওয়ার ফলে আরেকটা স্নায়ু কোষের ডেন্ড্রয়েডের মধ্যে যখন দুটো চার্জের সংস্পর্শ আসছে তখন বৈদ্যুতিক বিভব তৈরি হচ্ছে। বৈদ্যুতিক বিভব তৈরি হওয়ার পরে একটা স্নায়ু কোষের এবং একটা মধ্যবর্তী যে ফাঁকটুকু থাকছে ফাঁকগুলো রাসায়নিক কণিকা এসে উপস্থিত হয়। এই রাসায়নিক কণিকা এসে যখন ওর ভিতরে উপস্থিত হচ্ছে তখন একটা আমরা বলি যে এই রাসায়নিক কণিকার মাধ্যমে একটা উদ্দীপনা দ্রুত বেগে আরেকটা স্নায়ু কোষে একটা স্নায়ু কোষ থেকে একটা স্নায়ু কোষে প্রেরণ করছে বা চলে যাচ্ছে, যেটাকে আমরা বলি যে নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারের মধ্যে তথ্য দ্রুত আরেকজনের মধ্যে চলে যাচ্ছে। এভাবে আমাদের সন্নিকর্ষগুলো সচরাচর বাহ্যিক থেকে যে আমরা উদ্দীপনা গ্রহণ করছি তা স্নায়ুতন্ত্রের মধ্যে যাচ্ছে এবং একটার পর একটা এই সন্নিকর্ষগুলো অতিক্রম করে মস্তিষ্কের নির্দিষ্ট স্থানে, নির্ধারিত স্থানে শ্রবণ এবং দর্শন বা বিভিন্ন ধরনের উদ্দীপনা, সেই উদ্দীপনার ক্ষেত্র অনুযায়ী মস্তিষ্কের যত স্থানে পৌঁছচ্ছে, সেখানে পৌঁছানোর পরে সেখানকার সেলগুলো ভাইব্রেট হওয়ার পরে সেখানকার বিভিন্ন ধরনের সংযোজন নিয়োজন এবং বিভিন্ন ধরনের রিয়েলাইজ করার পরে ওখান থেকে সিদ্ধান্ত আসার পরে মানুষ ওই একই প্রক্রিয়ায় আবার মাংসপেশিকে সম্পৃক্ত করছে, মাংসপেশি উদ্দীপিত হচ্ছে এবং তারপরে কিন্তু আমরা আত্মসংঘ করতে পারছি। এছাড়াও সন্নিকর্ষের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো একাধিক স্নায়ু কোষের উদ্দীপনাকে একত্রিত করে। একাধিক স্নায়ু কোষের উদ্দীপনা একত্রিত করে একটি স্নায়ু কোষ পরিবাহিত হয়। আবার একটি স্নায়ু কোষের উদ্দীপনা একাধিক স্নায়ু কোষের মধ্যে প্রেরণ করে। তাহলে দুই ধরনের কাজ কিন্তু এখানে সম্পৃক্ত হচ্ছে। একটা হচ্ছে একাধিক স্নায়ু কোষের উদ্দীপনা একত্রিত করছে, করার পরে সে একটি স্নায়ু কোষে পরিবাহিত করতেছে, আবার একটি স্নায়ু কোষের উদ্দীপনা একাধিক স্নায়ু কোষে পরিবাহিত হচ্ছে। এভাবে এই সন্নিকর্ষগুলো আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে কার্য সংগঠিত করে থাকে। এই হলো আমরা সাইকোলজির স্টুডেন্ট হিসাবে আমাদের নার্ভাস সিস্টেম পড়ার ক্ষেত্রে আমাদের স্নায়ু সন্ধি সম্পর্কে তোমাদের এটুকু ধারণা থেকে চলবে। এছাড়া বিস্তারিত আমরা যে নার্ভাস সিস্টেম ছাড়াও অন্যান্য সিস্টেম, অন্য কিছু যারা বায়োলজিস্ট, যারা শারীরতত্ত্ববিদ, যারা চিকিৎসামূলক বিজ্ঞানী বা যারা চিকিৎসা শাস্ত্রে পাঠদান করবেন তারা আরও ব্যাপকভাবে জানবেন। মনোবিজ্ঞানের আচরণের সাথে, আচরণ জানার সাথে আমাদের স্নায়ুতন্ত্রের এই সন্নিকর্ষ সম্পর্কে তোমাদের এই ধারণা থাকে। এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে তোমাদের সামনে করবো, সেটা নাম হলো প্রতিবন্ধী ক্রিয়া, যেটাকে বলা হয় রিফ্লেক্স অ্যাকশন। প্রাণী বা মানুষের মধ্যে একটা বিশেষ ধরনের আচরণ সংঘটিত হয় যেটাকে বলে রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবন্ধী ক্রিয়া। যে আচরণটা মূলত মেরুরজ্জুর মধ্যে সংঘটিত হয়। অর্থাৎ আমাদের মস্তিষ্কের প্রথম থেকে শুরু করে একেবারে আমাদের কোমরের মাঝামাঝি পর্যন্ত লম্বা যে মেরুদণ্ড রয়েছে, স্পাইনাল কর্ড, সেই স্পাইনাল কর্ডের মধ্যে সরু সুতার মতো যে অংশটা রয়েছে সেটাকে মেরুরজ্জু বলা হয়। এই মেরুরজ্জুর মধ্যে অসংখ্য মেরুস্নায়ু রয়েছে। এই মেরুস্নায়ুর মধ্যে মূলত যে আচরণটা সংঘটিত হয় সেই আচরণটার নাম হলো প্রতিবন্ধী ক্রিয়া। অর্থাৎ মস্তিষ্ক ছাড়াই মেরুরজ্জুর মাধ্যমে যে আচরণটা সংঘটিত হয় সেই আচরণের নাম হলো প্রতিবন্ধী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। যেসব উদ্দীপকের প্রতি দ্রুত প্রতিক্রিয়া করতে হয় প্রাণীকে, সেই প্রতিক্রিয়ার ফলে যে আচরণ তৈরি হয় দ্রুত, সেই আচরণের নাম হলো রিফ্লেক্স অ্যাকশন। যেমন হাসি, কাশি বা চোখে হঠাৎ করে আলো ঝলকানি এসে বন্ধ করা, যেগুলো আসলে আচরণগুলো সংঘটিত হচ্ছে মস্তিষ্ক ছাড়াই। এই রিফ্লেক্স অ্যাকশনের প্রাণীর মধ্যে দেখা যায় কি প্রাণী এবং মানুষের মধ্যে এই ধরনের বিশেষ কিছু রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবন্ধী ক্রিয়া আমরা লক্ষ্য করতে পারি। এই প্রতিবন্ধী ক্রিয়াগুলো কিন্তু বিশেষ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের খুব জানা প্রয়োজন। এক নম্বর হলো প্রাণীর প্রতিবন্ধী ক্রিয়া তার সচেতন ইচ্ছার দ্বারা পরিচালিত হয় না। অর্থাৎ যে প্রতিবন্ধী রিফ্লেক্স অ্যাকশনগুলো হয় প্রাণীর সচেতন ইচ্ছা দ্বারা পরিচালিত হয় না। আর দুইটা হলো প্রতিবন্ধী ক্রিয়া পরিবেশের প্রতি তাৎক্ষণিক উপযোজনের কাজ করে থাকে। প্রতিবন্ধী ক্রিয়াগুলো বিশেষ পরিস্থিতিতে বিশেষ উদ্দীপকের প্রতি আবশ্যিকভাবেই সংঘটিত হয়। আরেকটা বৈশিষ্ট্য হল প্রতিবন্ধী ক্রিয়া মূলত একটি সহজাত আচরণ। আরেকটা বৈশিষ্ট্য হল জটিল প্রতিবন্ধীমূলক
মূলত বেশ কিছু সরল প্রতিবর্তী সংক্ষেপমূলক বিন্যাস মাত্র। প্রতিবর্তী ক্রিয়াকাল সাধারণত সংক্ষিপ্ততম হয়ে থাকে, সে কারণে প্রতিবর্তী ক্রিয়ার নির্দেশ মস্তিষ্ক থেকে আসে না। এই বৈশিষ্ট্যগুলো মূলত রিফ্লেক্স অ্যাকশনে আমরা লক্ষ্য করে থাকি। আর রিফ্লেক্স অ্যাকশন সম্পর্কে তোমাদের যে ধারণা থাকার দরকার হয় এইটুকু থেকে যথেষ্ট। তাহলে আমরা কি জানলাম যে মানুষরা প্রাণী এমন বিশেষ কিছু আচরণ করে যে আচরণগুলো মানুষের প্রাণীর লক্ষ্য করা যায়, যা অন্য কোনো প্রাণীর লক্ষ্য করা যায় না। মানুষ প্রাণী উন্নত প্রাণীর মধ্যে লক্ষ্য করা যায়, সেটা হলো রিফ্লেক্স অ্যাকশন। আর রিফ্লেক্স অ্যাকশনটা যে আচরণটা সংযুক্ত হয় প্রাণীর মেরুদণ্ডের মধ্যে বা মানুষের মেরুদণ্ডের মধ্যে, যখন কোনো উদ্দীপক দ্রুত সংযুক্ত হয় এবং সেই উদ্দীপকের দ্রুত প্রতিক্রিয়া গ্রহণ হয়, তখন প্রাণী যে আচরণগুলো করে তাকে রিফ্লেক্স অ্যাকশন বলে। রিফ্লেক্স অ্যাকশনে মূলত খুব তাৎক্ষণিক প্রতিক্রিয়া করতে হয়। সেক্ষেত্রে এ ধরনের যা আমরা বলেছি হাসি, কাশি বা আমাদের চোখের উপর আলোর প্রতিফলনগুলো হঠাৎ করে যে আমরা এরপর ইত্যাদি আচরণগুলোকে আমরা নাম দিয়েছি রিফ্লেক্স অ্যাকশন। এবং রিফ্লেক্স অ্যাকশনের কতগুলো বৈশিষ্ট্যগুলো বলেছি, প্রাণী এটা স্বতঃস্ফূর্ত করে না এবং এগুলো সংগঠিত হওয়ার জন্য খুব কম সময়ে প্রতিক্রিয়া করে থাকে, এগুলো সচেতনভাবে করতেছে না প্রাণী। এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা আজকে যে দুটো টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে, সেটা হলো স্নায়ুতন্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ বা বিষয়, সেটা হলো সন্ধিকোষ, যার নাম স্নায়ু সন্ধি বা ফেনাস। এই ফেনাসটা কিভাবে কাজ করে, ফেনাস কত স্থায়ীভাবে ভাগ হয়ে থাকে, এর ক্রিয়াকলাপ সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবং একটা বিশেষ ধরনের আচরণ প্রাণী বা মানুষ করে থাকে, সেটার আমরা নাম দিয়েছি রিফ্লেক্স অ্যাকশন। সেটাও তোমাদের আলোচনা করলাম। বিস্তারিত পরবর্তী ক্লাসে আমরা স্নায়ুতন্ত্র নিয়ে, স্নায়ুতন্ত্রের ক্লাসিফিকেশন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সাথে আলোচনা করবো, যেটা আমাদের আচরণের সাথে খুব জড়িত। তবে আমি শেষ করার আগে তোমাদের জানাবো যে আসলে প্রাণীর আচরণ তো মনোবিজ্ঞানের প্রধান বিষয়, বিশেষ করে মানুষ বা প্রাণী আচরণ হলো মুখ্য বিষয়। এই আচরণের বেসিক যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের জৈবিক যে প্রক্রিয়া যে আচরণের সাথে সম্পৃক্ত, সেটা জানার জন্য আমরা একটু পরিচয় তোমাদের সাথে আলোচনা করেছি। সেটা হলো গুরুত্বপূর্ণ স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, যেটা সরাসরি আমাদের আচরণকে প্রভাবিত করে। অর্থাৎ বাহ্যিকভাবে যে আচরণটা আমরা লক্ষ্য করছি, সেই আচরণের পিছনে স্নায়ুতন্ত্রের ব্যাপক হাত রয়েছে। সুতরাং আচরণ সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমাদের এই জৈবিক প্রক্রিয়ায়, প্রাণীদের শারীরিক বৃত্তীয় প্রক্রিয়ায়, বিশেষ করে স্নায়ুতন্ত্র সম্পর্কে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন। তার এই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে আমরা রিফ্লেক্স অ্যাকশন এবং সন্ধিগ্রস্ত বা ফ্ল্যাশ নিয়ে আলোচনা করি। ধন্যবাদ, তোমরা ভালো থেকো। আগামী দিনে তোমাদের সাথে আবার দেখা হবে।